আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহাস। বিএনপিতে মুক্তিযোদ্ধাদের নানাভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। রাজধানীর বনানীর বাসায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে প্রকাশ করে তাকে অপমান করা হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড আর রহস্যময় আচরণের অভিযোগে গত 14 ডিসেম্বর দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদকে শোকজ করে বিএনপি। এর পরপরই বিএনপি থেকে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শনিবার নিজ বাসায় সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে মেজর হাফিজ বলেন, রুহুল কবির রিজভী স্বাক্ষর করা চিঠি অপ্রত্যাশিত। একজন যুগ্ম সচিব মহাসচিব আদিষ্ট না হয়েও ভাইস চেয়ারম্যানকে শোকজ করতে পারে না, এটা সৌজন্যের ব্যত্যয় হয়েছে এবং যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। আমার দল আমাকে কাঠগড়ায় দাঁড়া করিয়েছে, মুক্তিযুদ্ধের কোনো সম্মান এখানে নাই। কিভাবে দেশটা স্বাধীন হলো? হোয়াট উই হ্যাভ ডান ফর দিস কান্ট্রি, উই হ্যাভ ক্রিয়েটেড দিস কান্ট্রি। জিয়াউর রহমান বেহেশতে থাকলে উনিও লজ্জা পাবেন যে মেজর হাফিজকে শোকজ করেছে বিএনপি। তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডনের পাশাপাশি নতুন বছরের শুরুতে দলীয় কাউন্সিল করা ও বিভিন্ন সময়ে দলের মধ্যে ওঠা মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্ত সহ 4 দফা সুপারিশ তুলে ধরেন সাবেক এই মন্ত্রী ও 6 বারের সংসদ সদস্য। বেগম জিয়াকে মাইনাস করার চিন্তা তখনও ছিল না, এখন নাই, কখনোই নাই। আমি বিএনপির একজন অনুগত সৈনিক। বেগম জিয়া আমার নেত্রী, যতদিন বেঁচে আছেন তিনি আমার নেত্রী। আমার ব্যক্তিগত বন্ধুরা যারা রাজনীতি করে না সবাই বলে যে আপনি আজকেই পদত্যাগ করেন। আমি চিন্তাও করেছিলাম, আমি দেখতে চাই এই আমার ব্যাখ্যা তাদের কাছে সন্তোষজনক হয় কিনা, তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। নেতাকর্মীদের চাপে বিএনপি থেকে আপাতত পদত্যাগ করছেন না বলেও জানান মেজর হাফিজ। ধন্যবাদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী হিসেবে বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা হলেও প্রকাশ্যে কথা বলার সাহস দেখাতে পারেনি দলটি। অন্যদিকে ভাস্কর্যের বিরুদ্ধে যারা বলছেন তারা ধর্ম ব্যবসায়ী বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলম এবং চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, একদলীয় শাসনের অবসান ঘটানোর কথা বলে বিএনপির নেতারা যে আন্দোলনের ডাক দিচ্ছেন তা আসলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা। গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু বিএনপির অপরাজনীতির জন্য জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তারা জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনে আসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বক্তব্যে বিএনপিকে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী হিসেবে আখ্যায়িত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী কুশীলব হচ্ছে আজকে বিএনপি। এদিকে চট্টগ্রাম মহানগরীর শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা ধর্মের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। নিজেদের আলেম দাবি করলেও আদৌ তারা সম্মান পাওয়ার যোগ্য কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ধরনের ভাস্কর্যের উপরে আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এর সঙ্গে জড়িত আছেন বা যাদের মদতে এই ধরনের কর্মকাণ্ড করছে প্রত্যেকেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিয়ে নিশ্চিত করবে ভবিষ্যতে যেন আর কেউ কখনো এই ভাস্কর্যের উপরে কোনো আঁচড় দিতে না পারে। চট্টগ্রামের মেয়র প্রার্থী রেজাউল করিম অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বর্তমানে অভিভাবকরা প্রতিবন্ধী সন্তানদের লুকিয়ে না রেখে স্বাবলম্বী করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দেশের শারীরিক প্রতিবন্ধীরা প্রতিবন্ধকতা জয় করে নিজেদের যোগ্যতায় বিশ্ব জয় করছেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষিতে প্রতিবন্ধীদের অবদান শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। কোনো বাবা মা তার প্রতিবন্ধী শিশুকে
তার প্রতিবন্ধী সন্তানকে লুকিয়ে রাখে না, বরং বাবা মা সেই প্রতিবন্ধী সন্তানকে কীভাবে সুশিক্ষিত করা যায়, এই প্রতিবন্ধী সন্তান যাতে কর্মক্ষম হয় এবং নিজেই নিজের উপর দাঁড়াতে পারে, স্বাবলম্বী হয়, সেজন্য চেষ্টা করে। কুষ্টিয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কলেজের পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জড়িত বাচ্চু নামে আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত তদন্তে যেটা উঠে এসেছে সেটি হলো তাদের ইন্টারনাল যেই কলেজের কমিটি নিয়ে একটু দ্বন্দ্ব আছে, প্রিন্সিপাল এবং যিনি সভাপতি আছে তাদের সাথে দ্বন্দ্ব আছে। সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য হচ্ছে এই কারণে হয়তো ভেঙে ফেলা হতে পারে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,২৪২ জনে। ১২,৩০০টি নমুনা পরীক্ষায় ১,২৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৩০%। এ নিয়ে দেশে করোনা রোগের সংখ্যা ৪,৯৯,৫৬০ জন। সবশেষ একদিনে সুস্থ হয়েছেন ১,৯৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪,৩৫,৬০১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা বয়কটের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে। এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ। পরীক্ষা কেন্দ্রে ঢুকে হামলাকারীরা খাতা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন পরীক্ষার্থীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয় বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা। ৯টি কেন্দ্রে প্রায় ১৩,০০০ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা। প্রশ্নপত্র কঠিন হয়েছে অভিযোগ তুলে প্রথমে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। এক পর্যায়ে তারা অন্য পরীক্ষার্থীদের কাছ থেকে জোর করে খাতা নিয়ে ছিঁড়ে ফেলে। জোরে ইট পাটকেল ছোড়া শুরু হলো। আমাদের হল আমরা এই হলে ছিলাম, হল বরাবর। এরপর কিছু ছাত্রছাত্রী চিল্লাপাল্লা শুরু করলো। এক পর্যায়ে কিছু ছাত্রছাত্রী এসে পরীক্ষার খাতা টানাটানি শুরু করলো যে পরীক্ষা হবে না, বন্ধ। আমি তো পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসছিলাম, পরীক্ষা বয়কটের সিদ্ধান্তে আমি ছিলাম না। পরবর্তীতে ১৫০ থেকে ২০০ শিক্ষার্থী অতিরিক্ত হামলা চালায় মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এ সময় একটি গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরীক্ষা চলমান অবস্থায় হঠাৎ করে উচ্ছৃঙ্খল কিছু বহিরাগত যারা দল বেঁধে আমাদের এই গেটে ভাঙচুর করে ঢুকে পড়ে। সিসি ক্যামেরাটা তো নর্মালি চালু ছিল, কিন্তু আসলে এই যে বললাম যে রিপেয়ারিংয়ের কাজে সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রত্যেকটা কেন্দ্র থেকে কিছু লোক বের হয় এবং এসে এখানে এই জোরপূর্বক গেটে এসে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং জোরপূর্বক গেট ভেঙে তারা ভিতরে ঢুকে পড়ে। হামলা ও ভাঙচুরের অভিযোগে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে পুলিশ। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরীক্ষা প্রত্যাশীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তীব্র শীতে হাসপাতালে বাড়ছে অ্যাজমা, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন শীতের তীব্রতা থাকবে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। আইয়ুব আলী সরকার ঠাকুরগাঁয়ের নারগুন গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তাকে প্রতিদিন খুব সকালে ঘর থেকে বের হতে হয়। দুটি পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার ওপর। কিন্তু গত কয়েকদিনের তীব্র শীতে কাজের পাশাপাশি কমে গেছে তার উপার্জনও। আজকে বেরোতে পারি নাই, আর খুবই ঠান্ডা। আর সংসারে মনে করে ৫ জন খানাওয়ালা, কিভাবে খাই? যে ঠান্ডা, প্রচুর শীত পড়বে লাগছে, ঠান্ডার জন্য কোনো কাজ করতে পারতেছি না। খাওয়া দাওয়া কষ্ট হওয়া লাগছে, কাজ না পেলে খাবো কি? রাজশাহী, রংপুর বিভাগ সহ আশেপাশের জেলাগুলোর তাপমাত্রা নেমে গেছে এক অঙ্কে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাটে সবচেয়ে কম ৬.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আরও ২ থেকে ৩ দিন শীতের এই তীব্রতা থাকবে বলছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা কমে যাওয়ার সাথে যুক্ত হয়েছে দমকা হাওয়া। বাতাস শুষ্ক থাকায় শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে গত কয়েকদিনেই রোগী বেড়ে দ্বিগুণ হয়েছে। ঠান্ডায় মাথা ব্যথা করে, শ্বাসকষ্ট, কাশতে কাশতে তারপরে আপনার এমনি শ্বাসকষ্ট হয়। অন্যান্য সিজনে যে পরিমাণ রোগী পাচ্ছি তার তুলনায় প্রায় দ্বিগুণের বেশি পেশেন্ট এখন আমাদের এখানে আসছে।
অ্যালার্জি জাতীয় খাবার থেকে নিজেকে একটু সেভ রাখতে হবে, অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না। শিশু হাসপাতালেও ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রকম জটিলতা নিয়ে প্রতিদিন অসংখ্য রোগী আসছে। প্রচন্ড শীত বা গরম কোনো কিন্তু টিকার অন্তরায় না। আপনি যে কোনো সময় আপনার যেদিন ডেট আছে সেই ডেটেই টিকাটা দিয়ে দেবেন। এই টিকাগুলো না দেওয়া হয় পরবর্তীকালে কিন্তু বাচ্চার এই সমস্যাগুলো হতে পারে, ধনুষ্টাঙ্কার হতে পারে। এই রোগগুলো যদি কারো একবার হয়ে যায় সেখান থেকে বাচ্চার কন্ডিশন অনেক সিরিয়াস হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু ঘটতে পারে। জানুয়ারি মাসের শুরুর দিকে হাড় কাঁপানো শীতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তাই এর প্রকোপ থেকে বাঁচতে আগে থেকেই প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানের পরও রাজধানীতে বেড়েছে মশার প্রকোপ। অতিষ্ঠ সাধারণ মানুষ। মশা নিয়ন্ত্রণে সবকিছু কঠোরভাবে মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে এতে সন্তুষ্ট নয় নগরবাসী। মনির হোসেন তপুর আরও একটি রিপোর্ট। 2 সিটি কর্পোরেশনের সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের কারণে এবছর ডেঙ্গুর হাত থেকে মোটামুটি রক্ষা পেয়েছে নগরবাসী। তবে শীত আসার পর থেকেই বেড়েছে মশার উৎপাত। বসতবাড়িতে সন্ধ্যার পর মশার জ্বালায় জানালা খুলে রাখা প্রায় অসম্ভব। মশার ওষুধ তো দিচ্ছে, সপ্তাহ দিচ্ছে, তারপরেও অনেক মশা দেখতে পাচ্ছি। মানে এলাকায় মশাই কমতেছে না। সিটি কর্পোরেশনে ভালো করে পদক্ষেপ নেওয়া লাগবো, না নিলে তো এরকম মনে করেন জনগণ মশা কামড়ে আবার এক হইলো করোনা, আরও হয়ে যাবে চিকুনগুনিয়া, আবার হয়ে যাবে ডেঙ্গু, তাহলে আরেকটা ফাপড়ে পড়বো। আগামী বছরের মধ্যে বিভিন্ন নর্দমা, খাল, জলাশয় সংস্কার ও পরিষ্কার করা হলে মশার উৎপত্তি স্থানগুলো ধ্বংস করা সম্ভব হবে। এতে মশার সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে, এমন বলছে নগর কর্তৃপক্ষ। মশার তো কোনো বাউন্ডারি নেই। আমার ঢাকার দক্ষিণে আরও সীমানা আছে না, আমার অন্য সীমানা পড়ছে, ওই সীমানাতে আমার মতো কাজ করছে না। তারা তো চলে আসে, বিভিন্ন যানবাহন কিন্তু বাইরে থেকে আসে, মশা কিন্তু চলে আসে, ওরা কিন্তু আবার তাদের প্রজনন বৃদ্ধি ঘটে। কিছু মশার উপদ্রব দেখা যাচ্ছে, আমাদের সেটা নোটিশ আমরা করেছি। আমরা যখন খালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, কোথাও যদি কচুরিপানা না থাকে, ময়লা পানি না থাকে, ময়লা পানি যদি জমতে না দিই, তাহলে মশা আগামী আশা করা যায় জানুয়ারি, ফেব্রুয়ারি বা তারপর থেকে মশার উপদ্রব অনেক কমে আসবে। তবে মশার হাত থেকে বাঁচতে নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার আহ্বান জানিয়েছেন নগরবাসী। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। শুধু বর্ষাই নয়, শীতেও বাড়ছে এর প্রকোপ। তাই মশা নিধনের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিতে হবে নগর কর্তৃপক্ষকে, বলছেন বিশেষজ্ঞরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বিদেশগামী কর্মীদের প্রথম ধাপে করোনার ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের দাবির প্রেক্ষিতে তিনি একথা জানান। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতা ও দক্ষতা জরুরি সবার আগে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও নানা উদ্যোগ নিয়েছে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে। তবে করোনা মহামারীর কারণে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের গতি কমে গেছে। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে এই ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, বিদেশগামীদের ডাটাবেস তৈরি করা হচ্ছে। এছাড়া সরকারের প্রচেষ্টায় কর্মী প্রেরণের নতুন নতুন বাজার তৈরি হয়েছে। ডাটাবেসের থেকে যদি সিলেকশন হয়, যারা বিদেশ যাবে, যারা রিক্রুটিং এজেন্সিরা যারা আছে নেবে, অতিরিক্ত খরচ ওনারা যে করে, এই অতিরিক্ত খরচটা আমরা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, অভিবাসনকে উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। অভিবাসনকে যদি আমরা সত্যিকার অর্থেই আমাদের উন্নয়নের হাতিয়ার হিসেবে দেখতে চাই, যেটি ইতিমধ্যেই উন্নয়নের হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে, তাহলে এই বিষয়টায় আমাদের মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিদেশগামীদের করোনা টেস্টের ফি কমানো এবং ফ্রন্ট লাইনারদের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানেরও দাবি জানান। করোনা টেস্ট ফি প্রয়োজনে একেবারে বিনা খরচে করা যায় কিনা, আর যদি করতে হয় তাহলে 100 বা 200 টাকার মধ্যে করোনা ফ্রি টেস্ট ফি করার দাবি আমি জানাচ্ছি। আমি আরেকটি দাবি জানাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশে করোনাকালীন সময় টিকা আসবে। আমরা সাধুবাদ জানাই, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন করোনাকালীন সময়ে টিকা আসার পরে যারা ফ্রন্ট লাইনাররা রয়েছে নিশ্চয়ই তারা সেই টিকা পাবেন, যারা বয়স্ক তারা সেই টিকা পাবেন। আমি জানি না কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অভিবাসী ইচ্ছুক কর্মীদেরকে যদি সেই টিকা প্রদান করার সুযোগ থেকে থাকে, তাহলে আমাদের এমপ্লয়াররা সেখানে আস্থা পাবে।
বিতর্ক প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিতর্কিকদের হারিয়ে সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটি জয়লাভ করে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গণফোরামে সব কোন্দল ও দ্বন্দ্ব বিভক্তির অবসান হয়েছে বলে জানিয়েছেন দলের সভাপতি ডক্টর কামাল হোসেন। রাজধানীর বেইলি রোডে নিজ বাসায় দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। আগামী 9 জানুয়ারি সবার অংশগ্রহণে গণফোরামের কাউন্সিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান ডক্টর কামাল। কোনো প্রবলেম নাই, ওইরকম প্রবলেমও ছিল না, আর প্রবলেম যদি থেকেও থাকে এখন কোনো প্রবলেম নাই। সবাই এখানে আমরা আছি, থাকবো। পারিবারিক সমস্যা আছে, সে কারণে উনি এখানে আসতে পারেন। উনি আইসোলেশনে আছেন। দেশের ব্র্যান্ডিংয়ের মাধ্যমেই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে বিদেশে অবস্থিত 78টি মিশনের 68টিতেই বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বহির্বিশ্বে একটি ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণা হচ্ছে যে বাংলাদেশ একটি দারিদ্র ক্লিষ্ট আপনার কি বলে যে সাইক্লোন প্রপীড়িত একটা এই যে বাস্কেট কেস, এইটার পুরো পরিবর্তন চাই। পরিবর্তন করে আমরা বলতে চাই এটি হচ্ছে একটি ভাইব্রেন্ট ইকোনমি, সম্ভাবনা অর্থনীতি, এবং ইট ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি। এই ল্যান্ড অফ অপরচুনিটি আমরা সবার কাছে তুলে ধরতে চাই। তার ফলে আমাদের প্রত্যেক মিশন এই ব্যাপারে বিভিন্নভাবে তারা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছেন। নতজন পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিরা প্রাণ হারালেও সরকার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পান্থপথে দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণের সময় তিনি এই অভিযোগ করেন। করোনা দুর্যোগের পাশাপাশি জনগণকে দুঃশাসন মোকাবিলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। আমরা প্রাকৃতিক বিপর্যয় আর এইদিকে রাজনৈতিক মহামারী, কথা বলা যায় না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দিবে, রাত্রে এসে পুলিশ নিয়ে ধরে নিয়ে চলে যাবে, দিয়ে মাসের পর মাস জেল। প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হচ্ছে স্মার্ট প্রিপেড মিটার। এর ফলে আমদানি ব্যয় যেমন কমবে, তেমনি গ্রাহকের কাছে সহজলভ্য হবে বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের স্মার্ট প্রিপেড মিটার উৎপাদন কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় মিটার তৈরির ক্ষেত্রে গুণগত মান ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। স্বাধীনতার 50 বছর ও বিদ্যুৎ খাতের অগ্রযাত্রার শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণেই বিদ্যুৎ খাতের এত উন্নতি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। কত দ্রুত আমরা সাশ্রয়ী মূল্যে, কত দ্রুত আমরা ভালো বিদ্যুতের দিকে যেতে পারি, এটাই হলো বড় চ্যালেঞ্জ। এবং এই সাশ্রয়ী করা এবং রিলায়েবল রাখা, আমাদের নিজেদের এফিসিয়েন্সিটা আরো বেশি তীক্ষ্ণ করতে হবে, আরো ভালো করতে হবে। করোনার সংক্রমণ বাড়তে থাকায় শুভ বড়দিন ও ইংরেজি নববর্ষের সময় লকডাউন জারি করেছে ইতালি। সারা দেশকেই রেড জোন আখ্যা দিয়েছে রোম। ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে জানিয়েছেন, উৎসব মুখরতায় সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকায় কঠিন হলেও সরকারকে লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আওতায় জরুরি সেবা ছাড়াও বন্ধ থাকছে সব ধরনের দোকানপাট, হোটেল ও বার। করোনায় ইতালিতে মৃতের সংখ্যা প্রায় 68,000, যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন নেতা। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক জনসভায় তাদের স্বাগত জানান ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ততই একা হয়ে পড়বেন। তৃণমূল নেত্রীর অনিয়ম, অপশাসন এবং দুর্নীতির কারণেই দলটি থেকে নেতারা বেরিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক বিজেপি সভাপতি অমিত শাহ। এর আগে গত 27 নভেম্বর মমতা ব্যানার্জির মন্ত্রিসভা এবং 16 ডিসেম্বর তৃণমূল থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। রাজধানীর সুবিধাবঞ্চিত শিশু ও তাদের অভিভাবকদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন কার্জনেক্স 91।
হাতিরঝিলের পাশে জুম বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান, সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব, জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন সেলিম উপস্থিত ছিলেন। টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবল ভারত। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানই গুটিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত তারা ম্যাচ হারে 8 উইকেটে। তৃতীয় দিন 1 উইকেট 9 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল এবং জসপ্রীত বুমরাহ। 15 রানেই 5 উইকেট হারিয়ে টেস্টে সবচেয়ে কম রানে অল আউটের সংখ্যায় পড়ে বিরাট কোহলির দল। সে লজ্জা থেকে বাঁচলেও 96 বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। এর আগে কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের ফিগার ছুঁতে পারেননি। এমনটা ঘটেছিল 1924 সালে। 8 রান দিয়ে 5 উইকেট নেন জস হ্যাজেলউড। এরপর ভারতের দেয়া 90 রানের টার্গেট 2 উইকেট হারিয়ে সহজেই ছুঁয়ে ফেলে অজিরা। প্রথম ইনিংসে ভারতের 244 রানের জবাবে 191 রান করেছিল অস্ট্রেলিয়া। বিজয় দিবস হকি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংকে 5-2 গোলে পরাজিত করে বিমান বাহিনী। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশকে 7-2 গোলে বিধ্বস্ত করে নৌবাহিনী। এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। এটিএন বাংলা হকি ফেডারেশনের মিডিয়া পার্টনার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/8nbangla news। ধন্যবাদ সবাইকে।